Okay. Recording in progress. Okay, আমরা প্রিন্সিপাল রিঅ্যাকশনস এর শেষ ক্লাস আজকে আমাদের আমরা যেটা দেখব সেটা হলো ফসফরাস আর সালফার কি করে রিমুভ করা যায় from the pig iron during steel making process. So we'll first see the behavior of phosphorus and sulfur in metal and slag, and then we'll explain the oxidation process and what are the variables to affect the dephosphorization process and desulfurization process. Sometimes rephosphorization হয়, সুতরাং সেটা কি কন্ডিশন আমরা সেটা চেক করব। Okay, so we know that phosphorus is harmful. আমরা physical metallurgy তে পড়েছি sulfur phosphorus both are harmful এবং দুটো রিজনকে আমরা probably explain করেছিলাম in that process. সেটা হলো এক নম্বর it widens the pesty zone. Pesty zone কাকে বলে? Pesty zone হলো যে জোনের মধ্যে লিকুইড ফেজ এবং সলিড ফেজ থাকে একসাথে। So liquid plus either in delta অথবা liquid plus gamma বা austenite. So এই জোনটা বড় করে দেয় এবং সিঙ্গেল ফেজ জোনটা ছোট করে দেয়। And যখন পেস্টি জোন বড় করা হয় তার মানে হলো যে ডিউরিং solidification segregation হবে। So segregation বা কোরিং, আমরা কোরিং নাম বেশি পরিচিত। So during casting বা during solidification segregation হচ্ছে and narrow the austenite zone এবং narrow austenite zone হওয়ার কারণে segregation হয় in the solid stage as well. So number one. Number two হলো mechanical property কে সে affect করে because it has a low diffusivity in both solid phases. So structural inhomogeneity তৈরি করে and at the same time আমরা জেনেছি যে একটা high brittle phase phosphorus containing brittle phase তৈরি করে around the grains এবং যেটা ultimately plastic property কে impair করে। So for these two reasons আমরা phosphorus কে classify করেছি is a harmful element for steel যার কারণে এটাকে আমরা রিমুভ করতে চাই। সোর্সেস যদি কনসিডার করি পিগ আয়রনের মধ্যে আয়রনের মধ্যে যে দুটো প্রধান সোর্স সেটা হলো নাম্বার ওয়ান পিগ আয়রন এন্ড নাম্বার টু স্ক্র্যাপ এন্ড ফেরাওলাইজ। খেয়াল করে দেখো যে স্ক্র্যাপের মধ্যে ফসফরাসের অ্যামাউন্ট অনেক কম, ফেরাওলাইজের মধ্যে মোটামুটি কম থাকে। সো পিগ আয়রন ডমিনেটিং সোর্স এবং বেসড অন ফসফরাস কন্টেন্ট অফেন পিগ আয়রন ক্লাসিফাই করা হয় ক্লাস এ আয়রন, তার মানে পিগ আয়রন as low as possible, class B iron, iron বলতে পিগ আয়রন মেইন করা হচ্ছে, class B iron, class C iron. So depending on the phosphorus level এই আয়রন গুলো and depending on the তোমার কি বলে এটাকে আমরা রিফাইনিং প্রসেস যে স্টিলে ইউজ করি তার উপর বেস করে র মেটেরিয়াল সিলেক্ট করতে হয়। The procedure for removing phosphorus is called dephosphorization. আরেকটা শব্দ হলো rephosphorization. Rephosphorization মানে phosphorus addition. Okay. So behavior of phosphorus যদি কনসিডার করি আমরা জানি স্টিলের মধ্যে ফসফরাস স্টিল মেকিং টেম্পারেচার আছে 1600 ডিগ্রি। ওই টেম্পারেচারে ফসফরাসের দুটো ফেজ আছে, দুটোই স্টেবল ফেজ। একটা হলো গ্যাসিয়াস ফসফরাস P2 আর একটা হলো গ্যাসিয়াস ফসফরাস পেন্টঅক্সাইড P2O5। সো এই দুটোই মোটামুটি স্টেবল এবং they are highly soluble. Phosphorus is highly soluble in iron এবং dissolution reaction গুলো যদি চেক করি তাহলে যদি রাউটিয়ান অ্যাক্টিভিটির কথা চিন্তা করি তাহলে পরে এই ধরনের রিঅ্যাকশন হয়, আর হেনরিয়ান অ্যাক্টিভিটির বেসে যদি কনসিডার করি তাহলে এই ধরনের রিঅ্যাকশন ফসফরাস ফর্ম স্টেবল আয়রন ফসফাইড এন্ড দুটেই আছে Fe3P Fe2P এবং যেহেতু স্টেবল সুতরাং আমরা এক্সপেক্ট করতে পারি আয়রনের সাথে তার ইন্টারেকশন ভেরি হাই এবং as a result it shows a very strong negative deviation যেহেতু আয়রনের সাথে ফসফরাসের ইন্টারেকশন ভেরি হাই ইন্টারেকশন রয়েছে এবং ফসফরাসের অ্যামাউন্ট উপর বেস করে আমরা ইউজুয়ালি হেনরিয়ান বিহেভিয়ার অ্যাসিউম করি। সো অ্যাক্টিভিটি যখন ক্যালকুলেট করি তখন হেনরিয়ান অ্যাক্টিভিটি ক্যালকুলেট করি।
আরেকটা জিনিস এখানে নোট করা প্রয়োজন, সেটা হলো যে P2O5 বা যে প্রোডাক্টে ফর্ম করছে ফসফরাস, it has a very strong attraction with cations, particularly calcium. So PO4 যে অ্যানায়ন যেটা আছে সেটা Ca+2 সাথে যদি ইন্টারঅ্যাক্ট করে তাহলে এই ধরনের একটা রিঅ্যাকশন হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস P2O5 ক্যালসিয়াম ফসফেট। সো ডেল্টা আইস এর পরিমাণ ভেরি হাই নেগেটিভ ইন্ডিকেট করে এর মধ্যে বন্ডিং ভেরি হাই, এবং বন্ডিং ভেরি হাই হওয়ার কারণে স্ল্যাগের মধ্যে ফ্রি P2O5 এর পরিমাণ ভেরি ভেরি স্মল, এক্সট্রিমলি স্মল, 10⁻18 ইনফ্যাক্ট একেবারে দেওয়া হয়েছে। তো যখন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ভেরি হাই হয়, ভেরি লো হয়, তার মানে অ্যাক্টিভিটি ইজ ভেরি লো, এবং অ্যাক্টিভিটি তার মানে বেসিক স্ল্যাগ যদি থাকে তাহলে বেসিক স্ল্যাগের মধ্যে ফসফরাসের পুরাটাই অলমোস্ট চলে যায়। অ্যাজ এ রেজাল্ট basic slag is considered an excellent sink for phosphorus in steel making. তার মানে তুমি যদি স্ল্যাগটাকে বেসিক করে দিতে পারো তাহলে ফসফরাস রিমুভাল উইল বি ভেরি ইজি। স্যার এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো কারণ আছে? কোনটা সেকেন্ড ব্র্যাকেট? স্যার যে P2 আর P2O5 চাইছে এখানে তো সবার বামে স্যার, সবার বামে একদম প্রথম লাইনটা। ওইটা এটা না, হ্যাঁ হ্যাঁ ওইটাই। এইটা তো ইন্ডিকেট করে হলো যে যেটা মেটালে আছে, আর এটা ইন্ডিকেট করে গ্যাসে আছে। এটা গ্যাস ফেজ, এটা মেটাল ফেজ, ঠিক আছে? সো গ্যাস ফেজ থেকে এখানে অ্যাসিউম করা হয়েছে গ্যাস ফেজ থেকে সলিড লিকুইডে যাচ্ছে, এখানেও গ্যাস ফেজ থেকে লিকুইডে যাচ্ছে, কিন্তু এটা সেম রিঅ্যাকশন। এটা আমরা স্ট্যান্ডার্ড স্টেট হলো রাউটিয়ান স্ট্যান্ডার্ড স্টেট, এটা হলো 1% স্ট্যান্ডার্ড স্টেট। স্যার মেটাল হইলে স্যার থার্ড ব্র্যাকেট হবে, আর স্ল্যাগ হইলে ফার্স্ট ব্র্যাকেট, আর ফার্স্ট ব্র্যাকেট ইন্ডিকেট করে এটা মেটালের মধ্যে আছে, ঠিক আছে? আর ফার্স্ট ব্র্যাকেট যদি দেই তাহলে ইন্ডিকেট করে এটা স্ল্যাগে আছে, ঠিক আছে? আমরা এটা গত ক্লাসও দেখিয়েছি, আজকেও আমরা এই ধরনের কিছু ব্র্যাকেট দেখাবো। সেকেন্ড ব্র্যাকেট ইন্ডিকেট করে ইট ইজ এ গ্যাস ফেজ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো অক্সিডেশন যদি চিন্তা করি তাহলে পরে আমরা মানে স্টিল মেকিং প্রসেসের দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, মানে রিফাইনিং প্রসেস যদি চিন্তা করি তাহলে পরে বিকজ আমরা রিফাইনিং মেইনলি ফসফরাসটাকে রিমুভ করতে চাই, যদিও কার্বন, ওকে কার্বনের কথা আমরা বলেছি, কার্বন তো রিমুভ করতে হবে, কিন্তু ফসফরাস রিমুভালটা মোর ইম্পর্টেন্ট বিকজ ইট কন্ট্রোলস দ্য যত ধরনের বাজে রিঅ্যাকশন আছে, বাজে প্রপার্টি আছে, phosphorus থেকে মেইনলি আসে, সালফার another one. So can be effectively carried out only in primary steel making operations. এর যে কন্ডিশন ফর রিমুভাল, সেই রিমুভাল কন্ডিশন গুলা অনলি অ্যাপ্লাই করা যায় ডিউরিং প্রাইমারি স্টিল মেকিং প্রসেস। আমরা সেকেন্ডারি স্টিল মেকিং প্রসেস যেটা বলি, ফর এক্সাম্পল ইন্ডাকশন ফার্নেসে যেটা করি, সেই সমস্ত ফার্নেসে এই কন্ডিশনটা দেওয়া সম্ভব না, যার কারণে ফসফরাস রিমুভ করা যায় না, এবং এটা effectively carried out only in primary steel making process. For example, basic oxygen furnace যেটা আমরা করি অথবা ইলেকট্রিক আর্ক ফার্নেস যেটা করি, সেই সমস্ত ক্ষেত্রে এটা করা সম্ভব। এবং nowadays with increasing demand for ultra low phosphorus steel, ultra low phosphorus কোথায় লাগে? কারণ আমরা বলছি ফসফরাস দিলে পরে হাই টেম্পারেচার হট ব্রিটেলনেস তৈরি হয়, হট শর্টনেস যেটা বলে, হাই টেম্পারেচার ব্রিটেল হয়ে যায়, সো রোলিং করতে প্রবলেম হয়। As a result, আমরা জানি যে ফর এক্সাম্পল কারের বডি যদি তৈরি করি, শীট তৈরি করতে হয়, থিন শীট, এবং এই শীটটা তৈরি করার সময় তোমার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রোলিং করতে হয়, সো সেই সমস্ত ক্ষেত্রে ভেরি লো ফসফরাস স্টিল দরকার পড়ে। সো অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যে স্টিল লাগে সেটা তৈরি করতে গেলে পরে উই নিড আলট্রা লো ফসফরাস স্টিল, এবং সেটা তৈরি করতে গেলে পরে রিমুভাল অফ ফসফরাস বিকাম মোর ইম্পর্টেন্ট। ফসফরাস ক্যান গিভ, আমরা জানি 5টা ইলেকট্রন নিতে পারে, দিতে পারে, বা 3টা নিতে পারে যদি অক্টেট ফর্ম করতে চায়। তাহলে যদি দেয় তাহলে আমরা তাহলে অক্সিডাইজিং করে আমরা এটা করতে পারি, আর যদি নিতে চাই তাহলে রিডিউসিং করে করতে পারি। এবং তার মানে সোজা ভাষায় ফসফরাস ক্যান বি রিমুভ বাই আইদার বাই অক্সিডেশন প্রসেস অর বাই রিডিউসিং প্রসেস। ভেরি ইন্টারেস্টিং। আমরা পরবর্তী পর্যায়ে দেখবো শুধু রিডিউসিং এর কথা, অক্সিডাইজিং এর কথা ইউজ করছি। রিডিউসিং এ করা যায় না বিকজ রিডিউসিং অ্যাটমসফিয়ারটা মেনটেন করা, আমাকে বেসিক্যালি স্টিল মেকিং প্রসেস এন্ড অক্সিডাইজিং প্রসেস, এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র ফসফরাসের জন্য রিডিউসিং অ্যাটমসফিয়ার তৈরি করাটাই ডিফিকাল্ট। এবং আরেকটা কন্ডিশন আমরা দেখবো, ফসফরাস রিমুভ করা হয় সাধারণত লো টেম্পারেচারে, এবং লো টেম্পারেচার তুমি রিমুভ করছো সালফার সিলিকন এন্ড ম্যাঙ্গানিজ, এবং ওগুলোর জন্য তোমার অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার লাগে। সো ওভারঅল সিচুয়েশন বিকাম ভেরি কমপ্লেক্স।
যার কারণে রিডিউসিংটা কন্ডিশনটা ইউজুয়ালি ইউজ করা হয় না, অক্সিডাইজিংটাই মোস্টলি প্র্যাকটিস করা হয়। ওকে, রিঅ্যাকশনটা যদি দেখি সিম্পল ফর্মে যদি দেখি, তাহলে ফসফরাস অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে P2O5 ফর্ম করছে। এখানে খেয়াল করো, তাহলে ফসফরাস ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হচ্ছে, তার মানে মেটালের মধ্যে ফসফরাস আছে, 1 weight percent মানে ইন্ডিয়ান অ্যাক্টিভিটি কনসিডার করা হচ্ছে, weight percent স্ট্যান্ডার্ড স্টেট, এবং অক্সিজেনও খুব কম থাকে, সেজন্য এখানেও ইন্ডিয়ান অ্যাক্টিভিটি ধরা হচ্ছে। ফার্স্ট ব্র্যাকেট ইন্ডিকেট করছে, তার মানে যদি রিঅ্যাক্ট করে স্ল্যাগের মধ্যে চলে যাচ্ছে P2O5 ফর্মে। এবং রিঅ্যাকশনটাকে যদি একটু খেয়াল করো, -740, সো হাইলি, এটা কি বলবো, এক্সোথার্মিক রিঅ্যাকশন এবং হাইলি প্রবাবল রিঅ্যাকশন। টেম্পারেচারের সাথে শুধু একটু চেক করো, +535, সো এটাও আবার অনেক বেশি। তার মানে টেম্পারেচার যত বাড়াবা জি ভ্যালু তত ড্রাস্টিক্যালি পজিটিভ দিকে চলবে, তার মানে রিঅ্যাকশনটা ফিজিবিলিটি তত ড্রাস্টিক্যালি কমতে থাকে। যার জন্য আমরা বলেছিলাম যে লো টেম্পারেচার ইট ইজ ফিজিবল, টেম্পারেচার অ্যাজ লো অ্যাজ পসিবল। তো decomposition of P2O5 to phosphorus and এই রিঅ্যাকশনটা যদি আমি ডেল্টা জি 0 ধরি, ডেল্টা জি 0 ধরে এটা ব্যালেন্স করলে টেম্পারেচার পাই হলো 1382। তার মানে সোজা ভাষায় যদি বলতে চাই, তাহলে 1382 ক্রস করে টেম্পারেচার যত বাড়বে, তার মানে ডেল্টা জি তখন পজিটিভ হয়ে যাবে। তার মানে উল্টা রিঅ্যাকশনটার ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, তখন P2O5 ভেঙে ফসফরাসটা আবার ব্যাক করতে থাকে, সেটাই হলো রিফসফোরাইজেশন। ওকে, এখন এই উপরে রিঅ্যাকশনটা যদি আমি কে ভ্যালু কনসিডার করি, তাহলে এখানে অ্যাক্টিভিটি P2O5 আসলো, এই দুইটা ইন্ডিয়ান অ্যাক্টিভিটি আসতেছে, অ্যাক্টিভিটিকে গামা এটা দিয়ে আমরা যদি চেঞ্জ করি, এবং এই কে ভ্যালুটা ওই জি এর থেকে যদি আমি বের করি, তাহলে এই ধরনের একটা ইকুয়েশন পাওয়া যায়। ওকে, সো এখান থেকে আমরা ডান পাশের এটার একটু বোঝার চেষ্টা করি। এই P2O5 এটা ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা হলো স্ল্যাগে, আর এই পিটা হলো ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো মেটালে। সো বেসিক্যালি এই দুইটা রেশিওটা যদি আমি ডিটারমিন করতে চাই, তাহলে দাঁড়াচ্ছে হলো এর সাথে এটা গুণ হবে, এটা ভাগ হবে, ঠিক আছে? সো এই রেশিওটাকে বলে ইন্ডেক্স অফ ফসফোরাইজেশন। ইন্ডেক্স অফ ফসফোরাইজেশন মানে কত পার্সেন্ট ফসফরাস স্ল্যাগে চলে যাচ্ছে। উপরে এটা বেড়ে যাওয়া মানে হলো স্ল্যাগে চলে যাচ্ছে, এইটা বেড়ে যাওয়া মানে মেটালে বেশি আছে, এটা কমে যাওয়া মানে স্ল্যাগে বেশি হচ্ছে। সো এই রেশিওটা আমি চাইবো যত বড় হোক, তাহলে পরে এটা ইন্ডিকেট করে যে ফসফোরাইজেশন ডিফসফোরাইজেশন বেশি বেশি হচ্ছে। ওকে, সো তার মানে হলো যে এই ভ্যালুটা যদি আমি বেশি চাই, আমাদের এই ডান দিকের রেশিওটা বেশি হবে, এবং ডান দিকের এই দুইটা যদি আপাতত বাদও দেই, এটার কথা পার্টিকুলারলি যদি ইন্টারেস্টেড হয়, আমরা এটা ডিটেল একটু পরে আলাপ করছি। টু হ্যাভ এ হায়ার ইন্ডেক্স অফ ফসফোরাইজেশন, গামা P2O5 মাস্ট বি লো ইন দ্য স্ল্যাগ। যেহেতু এটা স্ল্যাগে, তার মানে স্ল্যাগের মধ্যে P2O5 এর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বা সিম্পলি অ্যাক্টিভিটি শুড বি ভেরি লো। কেন ভেরি লো? লো হলে, অ্যাক্টিভিটি লো হলে পরেই কেবলমাত্র স্ল্যাগের মধ্যে যেতে পারবে। যদি অ্যাক্টিভিটি ভেরি হাই হয়, তার মানে স্ল্যাগ অলরেডি স্যাচুরেটেড উইথ P2O5, তার মানে আর P2O5 পাম্প করবে না ফার্দার। তো সেই জন্য স্ল্যাগের মধ্যে অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ P2O5 মাস্ট বি অ্যাজ লো অ্যাজ পসিবল। এখন একটু আমরা কোয়ান্টিটেটিভলি যদি এটা বোঝার চেষ্টা করি, আমরা যদি লেটস সে ফর দ্য টাইম বিং যদি আমরা অ্যাক্টিভিটিকে ওয়েট পার্সেন্ট দিয়ে রিপ্লেস করি, মানে এই এইচটাকে আমরা, অথবা সিম্পলি এই এটাকে এই স্পিডটাকে আমরা ওয়েট পার্সেন্ট দিয়ে রিপ্লেস করলাম, এখানে যেটা করেছি সুবিধার্থে, এবং ইন্ডিয়ান অ্যাক্টিভিটি অফ অক্সিজেনকে সিম্পলি ওয়েট পার্সেন্ট দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে পরে আমরা কেভি ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। অ্যাক্টিভিটি অফ P2O5 নিচে হলো দুটা ভ্যালু, এবং কে এর ভ্যালু আমরা এই ফর্মুলার মধ্যে 1600 ডিগ্রি বসালে পরে, তার মানে এই ভ্যালুটা সমান সমান আসে হলো 4 × 10⁻⁸। তো এখানে যদি অ্যাসিউমিং বাথের মধ্যে ফসফরাস আছে 0.01, বাথে অক্সিজেন আছে 0.08, so these are the typical amounts, typical values of phosphorus and oxygen respectively after still making conditions. So still তুমি তৈরি করে ফেলেছো, সেই অবস্থায় যদি ফসফরাস 0.01 থাকে, অক্সিজেন যদি 0.8 থাকে, এবং যদি P2O5 2% হয়, তাহলে পরে অ্যাক্টিভিটি অফ P2O5 আমরা এই ফর্মুলাটা গত ক্লাসে দেখিয়েছিলাম, কার্বনের সময় দেখিয়েছিলাম, যে আমরা স্ল্যাগের মধ্যে মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে পারি ওয়েট পার্সেন্টকে এইটা দিয়ে ভাগ করে। সো P2O5 এর এম যদি বের করি, 142 মতো হয়, ফসফরাস 31, সো 31 × 2
16 into 5 যেটা যোগ করলে পরে এটা প্রবাবলি 142 হয়। তো 1.65 into 142 ওয়েট পার্সেন্ট ধরলাম, লেটস সে 2% আছে P2O5 ইন দ্য স্ল্যাগ, সাধারণত এই ধরনের রেঞ্জে থাকে। তো তাইলে এটা বের করলে x বেরিয়ে যায় হলো 0.1, ইনফ্যাক্ট 0.08 হয়। সো 0.1 হলো, এবং এই 0.1টা যদি আমি এখন এখানে বসাই, যে ভ্যালু যেটা আসছে সেখানে যদি বসাই এই ভ্যালুটার জায়গায়, তাইলে আমরা গামা P2O5 পাবো হলো 1.31 × মানে -15। -15 মানে হলো ভেরি লো লেভেল অফ অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট। তার মানে বেসিক, আমরা একটু আগে যেটা বললাম, বেসিক স্ল্যাগ হলো এক্সেলেন্ট সিঙ্ক ফর ফসফরাস। এখান থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি যে স্ল্যাগের মধ্যে, বেসিক স্ল্যাগের মধ্যে অ্যাক্টিভিটি অফ P2O5 ক্যান বি অ্যাজ লো অ্যাজ 10⁻⁵, মিনিমাম সরি -15। ঠিক আছে, সো ফসফরাস রিমুভাল ইজ হাইলি ফিজিবল। ওকে, এখন শুধু ক্যালসিয়ামের কথা বললেই চলবে না, জেনারেলি অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টকে অন্যান্য এলিমেন্ট এইভাবে কন্ট্রোল করে। সো গামা P2O5 যত ধরনের এলিমেন্ট আছে আমরা বেসিক স্ল্যাগ ফর্ম করার জন্য ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, আয়রন অক্সাইড, সো অল দিস আর বেসিক অক্সাইডস। একটাই আছে অ্যাসিড, সো অ্যাসিড দিলে পরে এটা মাইনাস হয়ে যাবে, বাকি সবগুলো পজিটিভ হয়ে যাবে। তো এই ভ্যালুটার সাথে আমরা এই লগ গামা আউটপুট একটা ফর্মুলাও দেখানো হয়েছে। তার মানে এই ভ্যালুটা যত বাড়বে, এটা গামা অ্যাক্টিভিটি তত কমতে থাকে। তো এখানে এখন এগুলোর মধ্যে যদি কম্পেয়ার করি, দেখো অ্যাক্টিভিটি কমই হলো, সবচেয়ে বেশি হলো 22 ক্যালসিয়াম অক্সাইড, 15 ম্যাগনেসিয়াম অক্সাইড। সো ক্যালসিয়াম অক্সাইডের পরে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, সো যার জন্য আমরা ফসফরাস রিমুভ করতে হলে ক্যালসিয়াম অক্সাইডে বেশি দিই, ম্যাগনেসিয়াম অক্সাইডও দিই অফেন। So calcium oxide is the most powerful dephosphorizer of all basic oxides, and we tend to be careful about silicon dioxide. সিলিকন ডাইঅক্সাইড থাকা মানেই হলো ক্যালসিয়াম বাদ থেকে চলে যাওয়া। সো ফসফরাসের জন্য ক্যালসিয়ামের অ্যাভেলেবিলিটি কমে যাবে। আরেকটা দুটো জিনিস আছে, সোডিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড, দে আর ইভেন মোর পাওয়ারফুল দ্যান ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, সো তুমি যদি বাতের মধ্যে সোডিয়াম অক্সাইড দাও, বেরিয়াম অক্সাইড দাও, তাহলে অ্যাক্টিভিটি আরো কমে যাবে, অনেক অনেক কমে যাবে। কিন্তু আমরা জানি সোডিয়াম অক্সাইড ইজ হাইলি করসিভ কম্পাউন্ড, সো এটা ফার্নেসের লাইনিং সাথে রিঅ্যাক্ট করে। এজ এ রেজাল্ট সোডিয়ামটা সাধারণত আমরা ইউজ করি না, আমরা ক্যালসিয়ামটা ইউজ করি ইনস্টেড। তো তাহলে এই বাকি যে আমরা নর্মাল যে চারটা জিনিস আমরা দিই, তার সাথে যদি তার পাওয়ারের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ক্যালসিয়াম যদি 30,000 হয়, ম্যাগনেসিয়াম 10,000, সরি 1,000, ম্যাঙ্গানিজ 3, আয়রন হলো 1। ওকে, ইফেক্ট অফ টেম্পারেচার, অক্সিডেশন যে কয়টা এলিমেন্টের সাথে হয়, গ্যাসিয়াস অক্সিজেন, অ্যাটমিক লেভেল অক্সিজেন, আয়রন অক্সাইড, এই সবগুলোর সাথে রিঅ্যাকশন প্রোডাক্ট যেটা সিমিলার যদি ধরি, তাহলে জি ভ্যালু প্রত্যেকটাই নেগেটিভ। সো আমরা বলেছি যে যেহেতু হাই নেগেটিভ, সো হিট ইভলিউশন হয়। হিট ইভলিউশন হওয়া মানেই এটা হলো টেম্পারেচার র্যাপিডলি রাইজ করতে থাকে। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে হাই ফসফরাস পিগ আয়ন, এটা ফসফরাস ক্যান বি অ্যাক্ট এজ এ মেইন ফুয়েল, যেহেতু ভেরি হাই, এটা ভেরি হাই, ইভেন কার্বনের চেয়ে অনেক অনেক বেশি, কার্বনের চেয়ে অনেক অনেক বেশি, সিলিকনের চেয়ে বেশি, ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি। সো ফসফরাস P2O5 ইজ দ্য মোস্ট অক্সিডাইজিং এলিমেন্ট যেখানে আমাদের গুলো আছে, যার জন্য এটাকে মানে ফসফরাস ক্যান বি দ্য মেইন ফুয়েল যদি ফসফরাস বেশি থাকে, হাই ফসফরাস কন্টেন্ট স্ল্যাগ পিগ আয়ন যদি আমরা ইউজ করি। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যেখানে প্লাস ভ্যালু, প্লাস থাকার কারণেই ডিক্রিজ ইন টেম্পারেচার ইজ ফেভার অক্সিডেশন অফ ফসফরাস। এবং তাহলে পরে আমাদের কি দাঁড়ালো, আমরা প্রথমে লিকুইড আয়রন পিগ আয়রন দিলাম, অক্সিডেশন প্রসেস শুরু করলাম, এই রিঅ্যাকশন গুলো হচ্ছে, টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে, যত টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে ইন দ্য বাথ, ফসফরাস রিমুভাল বিকামস মোর এন্ড মোর ডিফিকাল্ট। তো তাহলে কন্ডিশন গুলো কি ফসফরাস রিমুভালের জন্য? সো দিস ইজ আওয়ার মেইন রিঅ্যাকশন, এখানে অ্যাক্টিভিটি ফর্মে আমরা দেখিয়েছি, আর এটা হলো ইন্ডিয়ান অ্যাক্টিভিটি ফসফরাস ইন বাথ। সো মেটাল কম্পোজিশনের কথা যদি চিন্তা করি, মেটাল কম্পোজিশন মানে মেটালের মধ্যে যদি হাই কার্বন থাকে, হাই সিলিকন থাকে, হাই ম্যাঙ্গানিজ থাকে, সো এগুলোর শর্ত হিসেবে আমরা বলেছিলাম লো টেম্পারেচার দিজ আর ইফেক্টিভ। সো
রিডাকশন প্রসেস শুরু হওয়া মানেই রিডাকশন প্রসেস মানে অক্সিডেশন প্রসেস শুরু হওয়া মানেই হলো কার্বন সিলিকন ম্যাঙ্গানিজ খুব এফিশিয়েন্টলি রিমুভ হয়ে থাকবে। এগুলা এফিশিয়েন্টলি রিমুভ হওয়া মানে হলো যে এরা কন্টিনিউয়াসলি অক্সিজেন নিতে থাকবে এবং অক্সিজেন কন্টিনিউয়াসলি নিতে থাকার কারণে বাথের মধ্যে এই অক্সিজেনের পরিমাণ কমে যাবে। বাথের মধ্যে অক্সিজেন পরিমাণ কমে যাওয়া মানেই ফসফরাসের জন্য অক্সিজেন অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। সো দ্য প্রসেস অফ ফসফরাস রিমুভাল বিকামস ইম্পিডেড। সো এটা হলো মেটাল কম্পোজিশনের কথা চিন্তা করছি। স্ল্যাগ কম্পোজিশনের কথা যদি ধরি, স্ল্যাগ কম্পোজিশনে আমাদের এটা আস্তে আস্তে স্ল্যাগ কম্পোজিশনের সাথে অ্যাসোসিয়েটেড। সো স্ল্যাগ কম্পোজিশনের মধ্যে আমাদের খেয়াল করতে হবে যে হাই অ্যাক্টিভিটি অফ আয়রন অক্সাইড থাকতে হবে, কারণ এটা যত বেশি হবে এটা তত বেশি হবে। সো স্ল্যাগের মধ্যে এফিও পরিমাণ যত বেশি হবে রিঅ্যাকশন তত ফেভারেবল হবে। আরেকটা হলো স্ল্যাগের মধ্যে P2O5 এর পরিমাণ কম থাকতে হবে। P2O5 এর কম পরিমাণ কম থাকা মানে হলো এই অ্যাক্টিভিটি অফ P2O5 স্ল্যাগের মধ্যে কম থাকবে, সো রিঅ্যাকশন তত ফার্দার হবে। সো দুইটা কম্পোজিশনে আমরা তাহলে বুঝলাম। এক নম্বর হলো মেটালের মধ্যে কার্বন সিলিকন ম্যাঙ্গানিজ যত কম থাকে তত ফসফরাস রিমুভাল এফিশিয়েন্ট হয়, বিকজ কার্বন সিলিকন ম্যাঙ্গানিজ অক্সিজেনটা কম নিতে পারবে, সো ফসফরাসের জন্য মোর অক্সিজেন উইল বি অ্যাভেলেবল। স্ল্যাগ কম্পোজিশনের মধ্যে দুইটা ইস্যু, একটা হলো অক্সিজেন ইস্যু আর একটা হলো অ্যাক্টিভিটি ইস্যু অফ P2O5। অক্সিজেন ইস্যু মানে হলো স্ল্যাগের মধ্যে তাহলে আয়রন অক্সাইড যত বাড়বে অক্সিজেন অ্যাভেলেবিলিটি তত বাড়বে, রিঅ্যাকশন তত ফার্দার এনহান্স হবে। অন দ্য আদার হ্যান্ড P2O5 যত বাড়বে রিঅ্যাকশন তত ইম্পিডেড হতে থাকবে, কারণ স্ল্যাগের মধ্যে অলরেডি P2O5 দিয়ে ভরে আছে। সো এনশিওর করতে হবে স্ল্যাগের মধ্যে যেন P2O5 না থাকে, এবং এটা কিভাবে মানে ফ্রি P2O5 যাতে না থাকে এটা অ্যাভেলেবল কিভাবে করা যায় সেটা হলো স্ল্যাগটাকে বেসিক করে দেওয়া, যাতে করে আমরা লাইম অ্যাড করব অথবা লাইমস্টোন অথবা ডলোমাইট যেটাই বলি না কেন, বেসিক অক্সাইড অ্যাড করলে পরে অ্যাক্টিভিটি P2O5 কে কমিয়ে দেওয়া যায়। ওকে, এখন এই আয়রন অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এটার মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। এখানে একটা খেয়াল করো যে এফিওর সাথে একটা হিসাব দেখানো হয়েছে। এখানে হলো ওই যে ইন্ডেক্স অফ ডিফসফোরাইজেশন P2O5 স্ল্যাগে মেটালে P2O5, আর এইটা আয়রন অক্সাইডের সাথে যদি হিসাব করি তাহলে প্রতিবারই দেখা যাচ্ছে একটা সার্টেন লেভেলে যায় না, ম্যাক্সিমাম হয় তারপরে কমে যায়, ঠিক আছে। এবং এটা ক্যালসিয়াম অক্সাইড বাই সিলিকন ডাইঅক্সাইড এর ইন্ডিকেট করে বেসিসিটি, ঠিক আছে। বেসিসিটি সিম্পল ফর্মুলা। সো বেসিসিটি যাই হোক না কেন একটু মাথাটা পিকটা একটু সরে যায়, বা আদারওয়াইজ মোটামুটি এখানে পিকটা যদি হিসাব করি তাহলে এখানে সবচেয়ে কম দেখানো হচ্ছে। সো আনুমানিক এই 15 থেকে 18 বা 20 এর মধ্যেই পিকটা ভ্যারি করে। সো আমাদের এই নিচে যদি থাকে যত এফিও থাকবে তত ফসফরাস রিমুভাল হবে, তার চেয়ে বেশি হয়ে গেলে পরেই ফসফরাস রিমুভাল আবার রিডিউস করতে থাকে। তো আমাদের এনশিওর করতে হবে যে স্ল্যাগের মধ্যে এফিওর পরিমাণ যেন এই যে 15-16 যেটা বলা হয়েছে তার চেয়ে কম থাকে, সেটা এনশিওর করতে হবে। অথবা সোজা ভাষায় এত কম থাকা চলবে না, এই লেভেলে যেন থাকে। এর চেয়ে কম থাকলে পরেও আবার আমরা নিচের দিকে চলে গেলাম, বেশি হইলে আবার নিচের দিকে চলে গেলাম, ঠিক আছে। সো 15 থেকে 18 এই লেভেলে বাইরে চলে গেলে আমরা পিক ক্রস করে ফেললাম, ডিফসফোরেশন ডিক্রিজ করে। তো তাইলে আমরা দুটা বিহেভিয়ার পাইলাম, কম আয়রন অক্সাইড থাকলে পরে কমে যায়, বেশি দিলে পরেও কমে যায়, মাঝখানে দিলে পরে ম্যাক্সিমাম হয়। এই ডুয়াল বিহেভিয়ারটা কেন, ঠিক আছে। সেটাকে এক্সপ্লেন করা যায় আয়রন অক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের ইন্টারঅ্যাকশনের সাথে, ঠিক আছে। So beyond the optimum value of FeO, the proportion of a free calcium oxide is decreased. Advantage of highly oxidizing ability FeO is neutralized by the loss of calcium oxide, which adversely affect dephosphorylation. তার মানে আয়রন অক্সাইড যত বাড়ে বাথের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড, ফ্রি ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কমে যায়। ক্যালসিয়াম অক্সাইড আমরা জানি মেইন ইনগ্রেডিয়েন্ট টু রিমুভ P2O5। সুতরাং ক্যালসিয়াম অক্সাইড যদি কমে যায় তাহলে পরে আবার ডিফসফোরেশন কমে যায়। সো দ্যাটস দ্য রিজন। Okay, so dephosphorylation ratio increases with increased slag basicity, 2.4, 2.8, 4. So phosphorylation বাড়তে থাকবে, এটা obvious, কারণ ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে। তবে খেয়াল করতে হবে আমরা ক্যালসিয়াম অক্সাইড বাড়ানোর জন্য বাথের মধ্যে যদি ডলোমাইট দেই বা লাইমস্টোন দেই তাহলে আমাদের মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে যে তোমার প্রসেসটা কিন্তু ভেরি স্মল টাইমের মধ্যে হচ্ছে। বিওএস প্রসেস যদি হয় তাহলে আমরা বলি যে সাধারণত 20 থেকে 25 মিনিটের মধ্যে দিয়ে সব স্টিল মেকিং শেষ। সুতরাং এই সময়ের মধ্যে তোমার এই লাইমস্টোন যেটা দিলা সেই লাইমস্টোনকে ডিসোলেট করতে হবে। যদিও ডিসোলেশনের এনার্জি অনেক নেগেটিভ, কিন্তু এটা আলটিমেটলি ডিসোলেট করতে হবে, লিকুইডে যেতে হবে, যার কারণে
আনরিজলভ ক্যালসিয়াম অক্সাইড থেকে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এর উপর বেস করেই সাধারণত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বেশি দেওয়া হয়। So as the optimum value of FeO is more or less independent of slag basicity, optimum value মানে এই যে আমরা যে এই যে জোনটার কথা বলতেছি সেটা বেসিসিটি যাই হোক না তার সাথে ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং কন্ট্রোল অফ FeO ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এফিশিয়েন্ট ডিফসফোরেশনের জন্য তুমি যে বেসিসিটি দাও না কেন খেয়াল করতে হবে আয়রন অক্সাইডের পরিমাণ যেন স্ল্যাগের মধ্যে সবসময়ই এই 15, 16, 17, 18% মধ্যে থাকে। ওকে, তাহলে আলটিমেটলি কন্ডিশন ফর ডিসফসফোরাইজেশনটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি একটা জেনারেল রিঅ্যাকশন ধরি, শুধু এলিমেন্টাল ফর্মে না দিয়ে, ফসফরাস বাথের মধ্যে আছে, মেটালিক ফর্মে অ্যাটমিক লেভেলে আছে, আমরা আয়রন অক্সাইড ইন দ্য স্ল্যাগ তার সাথে রিঅ্যাক্ট করছে, ক্যালসিয়াম অক্সাইড ইন দ্য স্ল্যাগ আছে, আলটিমেটলি ক্যালসিয়াম অক্সাইড P2O5 ফর্ম করছে। এটা 3টা হতে পারে, 5টা হতে পারে, ডিপেন্ডিং অন দ্য রিঅ্যাকশন। আমরা 3টা দিয়ে যদি রিঅ্যাকশনটা ক্যারি বাই দ্য ওয়ে বইয়ের মধ্যে এটা 5টা দিয়েও মনে দেওয়া আছে, আমরা 3টা দিয়ে যদি রিঅ্যাকশনটা দেখাই, আমাদের কনসেপ্টটা সেম, 3টা দাও 5টা দাও যাই হোক না কেন, শুধু কে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো তার মানে এখানে দাঁড়াচ্ছে অ্যাক্টিভিটি অফ ক্যালসিয়াম ফসফেট উপরে, নিচে হলো হেন্ডিয়ান অ্যাক্টিভিটি ফসফরাস, অ্যাক্টিভিটি অফ FeO, যেহেতু এখানে 16%, 18% আমরা বলছি, সো এখানে হেন্ডিয়ান অ্যাক্টিভিটি হবে না, এবং অ্যাক্টিভিটি অফ ক্যালসিয়াম অক্সাইড এটাও ভেরি হাই লেভেলে থাকে, 40% বা তার চেয়ে বেশি। সো এই দুটো হলো রাউটেন অ্যাক্টিভিটি, এটা হেন্ডিয়ান অ্যাক্টিভিটি, এবং আমরা এটা 5, 3, 2 কিভাবে আসলো উই ডোন্ট নো। তো এইখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা হলো আমাদের ইন্ডেক্স অফ ডিফসফোরাইজেশন। এখানে এটা স্ল্যাগে আছে ফসফরাস, এটা মেটালে আছে ফসফরাস। সো এটা বাই এটা, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি ওয়েট পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেটলি বলা হচ্ছে এখানে P/P, এটা হলো ফার্স্ট ব্র্যাকেট, তার মানে স্ল্যাগে P ইন মেটাল। সো স্ল্যাগে ফসফরাস, মেটালে ফসফরাস, সেটা আলটিমেটলি সমান সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হলো K এর সাথে H এর গুণ হবে, A FeO এর গুণ হবে, A ক্যালসিয়াম অক্সাইডের গুণ হবে, এবং এই ভ্যালুগুলো যা আছে তাই আছে। ঠিক আছে, তো সরি এইচটা আমরা এখানে নিয়ে গেছি, স্কোয়ারটা জাস্ট ইগনোর করেছি। সো এখন তাহলে আমরা আলটিমেটলি যেটা দেখছি যে ইন্ডেক্স অফ ডিফসফোরাইজেশন যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের কে বাড়াতে হবে, অ্যাক্টিভিটি FeO বাড়াতে হবে, অ্যাক্টিভিটি ক্যালসিয়াম অক্সাইড বাড়াতে হবে। সো ফর্মেশন অফ অক্সিডাইজিং ফার্নেস অ্যাটমসফিয়ার এন্ড অক্সিডাইজিং স্ল্যাগ উইথ হাই অ্যাক্টিভিটি অফ আয়রন অক্সাইড, সেটা আমাদের দরকার। এবং হাই মানে এটা FeO পরিমাণ 30-40 দিলে হবে না, কারণ আমরা দেখছি 15 বেশি হয়ে গেলে পরে নেমে যায়। সো অ্যারাউন্ড 15% এর মধ্যে থাকতে হবে। সো হাই FeO থাকতে হবে, তাহলে পরে এটা বাড়বে। 2 নম্বর হলো হাই বেসিসিটি অফ স্ল্যাগ, সো এটাও বাড়াতে হবে। এটা বাড়ানো মানে ক্যালসিয়াম অক্সাইড বাতি বেশি দিতে হবে, সিলিকন ডাইঅক্সাইড বাতি কম দিতে হবে। and high activity of calcium oxide. So এখানে আমরা দেখতে পাচ্ছি কুইক ফর্মেশন অফ ফেরোজিনাস লাইমি স্ল্যাগ, ফেরোজিনাস লাইমি স্ল্যাগ, তার মানে হলো যে ক্যালসিয়াম অক্সাইড দিচ্ছি সেটা যেন খুব সহজেই ডিসলিউশন হয়ে যায়, যার ফলে স্ল্যাগের মধ্যে লাইম, ফ্রি লাইমের পরিমাণ অনেক বেড়ে যায়, এবং এটা যত তাড়াতাড়ি বাড়ানো সম্ভব। এই রিলেটিভলি লো টেম্পারেচার মানে হলো কে ভ্যালু বেড়ে যাওয়া। ঠিক আছে, সো মডারেট এন্ড হাই কনসেন্ট্রেশন অফ কার্বন, এটা কোথেকে আসলো আমরা জানি, এটা হলে আয়রন অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, বাতের মধ্যে অক্সিজেন বেড়ে যাবে। লো অ্যাক্টিভিটি অফ ফসফরাস, কারণ এইটার পরিমাণ কমে যাওয়া, এটা পরিমাণ কমে যাওয়া যদি কমে থাকে তারই ফসফরাস স্ল্যাগে বেশি যাবে। সো দিস আর দ্য 5 কন্ডিশনস যেটা ফসফরাস রিমুভালকে হেল্প করে, বা ফসফরাস রিমুভাল যদি করতে চাই এই 5টা আমাদের নজর দিতে হবে। এবং আমরা আলটিমেটলি এইটা নজর দিই কিভাবে, ইন প্র্যাকটিস কিভাবে করি, এই 5টা মাথায় যদি রাখি। অ্যাডিশন অফ আয়রন অক্সাইড, ঠিক আছে, যাতে করে বাথের মধ্যে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ যদি অক্সিজেনটাকে কমিয়েও দেয়, আমরা অক্সিজেন অ্যাড করতে হবে ইন দ্য ফর্ম অফ আয়রন অক্সাইড। এটা আয়রন ওরের ফর্মে দেওয়া যেতে পারে, নীল স্কেলের ফর্মে দেওয়া যেতে পারে, এনি ফর্ম আমাকে অক্সিজেন দিতে হবে। অথবা আমরা করতে পারি, আমরা সরাসরি ব্লো করতে পারি, যেটা আমরা ইয়েতে করে থাকি, কি বলে এটাকে, আর্ক ফার্নেসে যেটা আমরা করে থাকি, লেন্সের মাধ্যমে অক্সিজেন ব্লো করি, আমরা ইয়েতেও করি, বেসিক অক্সিজেন ফার্নেসেও ব্লো করি। ঠিক আছে, সোজা ভাষায় আমরা আয়রন অক্সাইড দিতে হবে। ওপেন আর্ট ফার্নেসে আমরা নরমালি আয়রন ওর দেই বা FeO মিল স্কেল দেই। অ্যাডিশন অফ কার্বন অক্সাইড কন্টিনিউয়াসলি অ্যাড করতে হবে ইন দ্য ফর্ম লাম্প, ভেরি স্মল লাম্প অর পাউডার ফর্মে, or limestone, যেটা লাইম, আইদার লাইম অর লাইমস্টোন। লাইম দিলে মোর এফিশিয়েন্ট হবে, বিকজ লাইমস্টোন তাহলে ভাঙার কোনো প্রয়োজন নেই। যদিও লাইমস্টোন দিলে আরেকটা এফিশিয়েন্ট হয়, বিকজ লাইমস্টোন মানে হলো ক্যালসিয়াম কার্বনেট, সো কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইভলিউশন হবে,
সো বাথ এজিটেশন হবে। ব্লোয়িং দ্য বাথ উইথ অক্সিজেন, ওই 1 নম্বর এর কথাটা এখানে আসতেছে। রিমুভিং মোস্ট ফসফরাস এট অ্যান আর্লি স্টেজ, এটা এনশিওর করতে হবে, কারণ আমরা দেখতেছি টেম্পারেচার যত কম থাকে ততই রিঅ্যাকশনটা এফিশিয়েন্ট হয়। So at the early stage of heat, when temperature of the bath is still not very high, forming an active free running slag at as early as possible. সুতরাং প্রথমেই চেষ্টা করতে হবে স্ল্যাগটা যেন ভিসকাস না হয়ে ফ্লুইড হয়, এবং তার জন্য আমরা ফ্লুইডিটি বাড়ানোর জন্য আমরা সাধারণত ফ্লোস্পার বা এই ধরনের কিছু জিনিসপত্র অ্যাড করি, ঠিক আছে। So sometimes final fluid slag from the previous heat containing high calcium oxide phosphorus, এটা অলরেডি রেখে দাও। তার মানে কি হচ্ছে, তুমি প্রথমবার তুমি স্টিল তৈরি করলা, সব ঢেলে দিলা, ফেলে দেওয়ার সময় আগের যে স্ল্যাগ কিছু যেটা আছে সেটা অলরেডি কিছু রেখে দেওয়া হয়। তাহলে পরে কি হয়, ওইটা অলরেডি ফ্লুইড কন্ডিশন আছে, হাই টেম্পারেচার, ভেরি হাই টেম্পারেচার, সো ইট ইজ অলরেডি ইন ফ্লুইড কন্ডিশন, সেটার মধ্যে পরবর্তী পর্যায়ে স্ল্যাগ তৈরি করা। স্ল্যাগ রিনিউয়াল, এটাও আরেকটা এফিশিয়েন্ট প্রসেস, বিকজ আলটিমেটলি স্ল্যাগের মধ্যে বেসিসিটি কমে যায়, স্ল্যাগের অ্যাক্টিভিটি, আয়রন অক্সাইডের পরিমাণ কমে যায়, সো এটার জন্য স্ল্যাগ নতুন করে স্ল্যাগ তৈরি করতে হয়। তোমার একটু আমরা পরে দেখবো যে সালফারের কন্ডিশনটা ডিফারেন্ট। সো সালফার রিমুভ করে ফসফরাস রিমুভ যদি করতে চাও, তাহলে সালফার রিমুভ করার পরে যে স্ল্যাগ তৈরি হলো সেটাকে সরিয়ে ফসফরাসের নতুন স্ল্যাগ তৈরি করতে হয়। সো স্ল্যাগ রিনিউয়াল করা ইউজিং উইথ প্রপার কন্ডিশনস, সেটা মাঝে মাঝে করা হয়। সো স্ল্যাগিং অফ এবং ফরমেশন অফ নিউ স্ল্যাগস ফ্রি ফ্রম ফসফরাস। ফ্রি ফ্রম ফসফরাস মানে স্ল্যাগের মধ্যে কোনো ফসফরাস নাই। So phosphorus slag phosphorus activity on almost zero now, so more vigorously reaction carried out. So এটা ছিল phosphorus removal condition. Rephosphorylation মানে জাস্ট সবকিছু উল্টা, ঠিক আছে। At the end of the heat is metal temperature too high, আমরা জানি সবকিছু এখানে রিঅ্যাকশন যেগুলো হচ্ছে হাইলি exothermic, so temperature ultimately will rise to almost around 1800 degrees centigrade. So metal temperature very high, অক্সিজেন অলমোস্ট শেষ হয়ে গেছে, অথবা স্টিল মেকিং টেম্পারেচার আমরা ডিঅক্সিডেশন করার জন্য আমরা অ্যালুমিনিয়াম অ্যাড করেছি বা কিছু অ্যাড করেছি যাতে করে অক্সিজেন সরে যায়। তো বাথের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে গেল, বাথের মধ্যে অক্সিজেন কমে গেছে, স্ল্যাগের মধ্যে অক্সিজেন পরিমাণ কমে যাচ্ছে, স্ল্যাগ বেসিসটিও কমে গেল। সো অল দিস থিং এনশিওর করে যে ফসফরাস আবার ব্যাক করবে, ঠিক আছে, যেটাকে আমরা বলি রিফসফরাইজেশন। সো অ্যাজ এ রেজাল্ট, the last portion of steel poured from the ladle during steaming may turn out contains noticeably more phosphorus than the first one. Preventive measure টা কি হতে পারে, এটা হলো add calcium oxide at the later stage. Tap steel containing much lower phosphorus level than the required value. So যতটা দরকার, যেহেতু শেষের দিকে বেড়ে যায়, সুতরাং ফসফরাস রিমুভালটা আমরা যদি মনে করো যে আমরা যেটা বলছি ফসফরাস আগে শেষ হয়ে যায়, তো যদি আমার 0.001 লাগে, তো আমরা এটাকে 0.001 এর নিচে আমরা টার্গেট করবো, যাতে করে পরবর্তী পর্যায়ে বেড়ে যেয়ে 0.01 হয়ে যায়, ঠিক আছে। তো এই হলো আমাদের রিফসফরাইজেশনের কন্ডিশনস। নাও লেট আস টক অ্যাবাউট সালফার। আমরা জানি সালফারও স্টিলের মধ্যে একটা হার্মফুল এলিমেন্ট হিসেবে ঠিক করা হয়। রেড শর্টনেস, সাসেপ্টিবিলিটি ওভারহিটিং, ingot cracking and low ductility in the cast steel. In many steel specification for that reason maximum সালফারটা আমরা সাধারণত 0.03 থেকে 0.6 is still very high. আমাদের দেশে খুব সময় এখন 0.5 এ নিয়ে গেছে, আগে 0.6 ছিল, এখন যদিও সালফার পরিমাণ ইনফ্যাক্ট সারা দুনিয়ার স্টিলের মধ্যেই অনেক কমে গেছে। তো এই লিমিটের মধ্যে রেখে দেওয়া হয়। সোর্স অফ সালফার কোথেকে আসতে পারে, পিগ আয়রনের মধ্যে যদি আমাদের হাই ফসফরাস বেসড পিগ আয়রন ইউজ করি, সেটা হতে পারে। স্টিল স্ক্র্যাপের মধ্যে অয়েলি স্টিল স্ক্র্যাপ যদি থাকে, এন্ড ফুয়েলটা যদি আমরা হাই ফসফরাস বেসড ফুয়েল থাকে, ফুয়েল অয়েল, গ্যাস যেটা ইউজ করি, নর্মালি আমরা এগুলো কোথায় ইউজ করি, ওপেন হার্ট ইউজ করি। আমরা আর্ক ফার্নেসের মধ্যে অয়েল ইউজ করি না, গ্যাস ইউজ করি না, এবং বেসিক অক্সিজেন প্রসেসেও ফুয়েল সাধারণত আমরা ইউজ করি না, জানো। তো সেই কারণেই এখন নাওয়েডে যেহেতু ওপেন হার্ট চলে গেছে, এই ফুয়েলটা ওপেন হার্টেই বেশি ইউজ করা হতো। ফুয়েল আইদার ইন গ্যাসেস ফুয়েল অর লিকুইড ফুয়েল অথবা পালভারাইজড কোল, এগুলি সব সাধারণত ওপেন হার্টেই দেওয়া হতো। তো এই ওপেন হার্ট যেহেতু অবসলিট হয়ে গেছে, এখন যেহেতু মেইনলি আমরা কনভার্টার প্রসেসে মানে বেসিক অক্সিজেন প্রসেসে যাই অথবা আর্ক ফার্নেসে যাই, এই ফার্নেসের মধ্যে যেহেতু ফুয়েল ইউজ করা হয় না বললেই চলে, এবং সেই কারণেই নাওয়েডে
আমরা স্টিল যেগুলো অ্যানালাইসিস করি স্টিলের মধ্যে লো সালফারাস পাই। ওকে, সালফার এগেইন ফসফরাসের মতোই আনলিমিটেড সলিবিলিটি লিকুইড আয়রনে আছে, কিন্তু লিমিটেড সলিবিলিটি সলিড আয়রনে। সালফার কন্টেন্ট অনলি আবার 0.001 থেকে 0.1 স্টিল মেকিং প্রসেসে। 0.1 ইজ ভেরি হাই আমাদের জন্য, সেই জন্য সালফার থাকলে পরে রিমুভ করতে হয়। ডিসোলিউশন রিঅ্যাকশন যেটা আছে অ্যাকর্ডিংলি সেটা সালফার গ্যাস থেকে যেটা আসে সেটা ওয়েট পার্সেন্ট যদি কনসিডার করি তাহলে এই ধরনের একটা রিঅ্যাকশন ক্যারিড আউট হয়। সো এই হাই এইচ ইন্ডিকেট করে বন্ড এক্সিস্ট বিটুইন সালফার এন্ড ফসফরাস, সো নেগেটিভ ডেভিয়েশন শো করবে। ঠিক আছে, সালফার doesn't pass into the gaseous phase in elemental S form. ঠিক আছে, সো এলিমেন্টাল ফর্মে থাকে না, কারণ এই রিঅ্যাকশনটা হয় না, উল্টা রিঅ্যাকশনটা হয় না। ওকে, অন্যান্য এলিমেন্টের অ্যাফিনিটি ফসফরাসের মতোই নেগেটিভ ডেভিয়েশন যদি শো করে। সো পার্টিকুলারলি কার্বন, ম্যাঙ্গানিজ এবং ফসফরাস, উপরটা মনে হয় ম্যাঙ্গানিজ, সরি সিলিকন, কার্বন, সিলিকন, ফসফরাস, অ্যালুমিনিয়াম এগুলো দিলে পরে এটা পজিটিভলি ডেভিয়েট করে, আর নিচেটা দিলে নেগেটিভ ডেভিয়েট করে। Sulfides are completely soluble with silicate slags at high temperature. So extensive solubility আছে, এবং ক্যালসিয়াম সালফাইড যদি ফর্ম করে, ক্যালসিয়াম যদি দেই আয়রন সাথে রিঅ্যাক্ট করে, তাহলে পরে এই যে স্ল্যাগটা থাকে সিলিকেট স্ল্যাগ, অ্যালুমিনিয়াম সিলিকেট স্ল্যাগ যেগুলো আছে তার মধ্যে অ্যারাউন্ড 20 থেকে 30% পর্যন্ত ক্যালসিয়াম সালফাইড অ্যাবজর্ব করতে পারে। সো ভেরি হাই সলিবিলিটি আছে। Similar solubility expected on other complex commercial slag as well. So sulfur removal can be made easy. In practice, however, sulfur concentrations up to 10% are found and Hennian behavior is always present. So যদিও up to 30% মতো সলিউশনে থাকতে পারে in these slags, around 10% পর্যন্ত দেখা যায়। ওকে, অক্সিডেশন প্রসেসটা আগের মতো যদি খেয়াল করি তাহলে কম্পাউন্ড ফর্মে এই ধরনের রিঅ্যাকশন হয়, আমরা যদি আয়নিক ফর্মে বলি তাহলে এই ধরনের রিঅ্যাকশন হয়, জেনারেলি যদি বলি যেটাই বলি আমাদের ডিডাকশনটা মোটামুটি সেম। ঠিক আছে, সো তাইলে পরে FeS ইন মেটাল, ফার্স্ট ব্র্যাকেট ইন্ডিকেট করছে মেটালে আছে সালফার, যেটা আমরা সিম্পল ওয়েতে এইভাবে লিখছি। ক্যালসিয়াম অক্সাইড আছে স্ল্যাগের মধ্যে, রিঅ্যাক্ট করে যেটা এটাকে আয়নিক ফর্মে এইভাবে লেখে। সো সালফার এটা স্ল্যাগে চলে গেল, অক্সিজেন মেটালে চলে গেল। সো এই হলো বেসিক রিঅ্যাকশন, এবং এটাকে যদি আমরা এই রিঅ্যাকশনের জন্য যদি লিখি তাহলে K সমান সমান অ্যাক্টিভিটি ক্যালসিয়াম সালফাইড, অ্যাক্টিভিটি আয়রন অক্সাইড, নিচে অ্যাক্টিভিটি আয়রন সালফাইড এবং অ্যাক্টিভিটি ক্যালসিয়াম অক্সাইড। সো আর এই ফর্মে যদি লিখি activity of sulfur in slag, activity of oxygen in bath, activity sulfur in bath, activity of oxygen in slag. ঠিক আছে, তো এই অ্যাক্টিভিটি গুলোকে আমরা যদি ওয়েট পার্সেন্টেজে কনভার্ট করি, এটা স্ল্যাগের মধ্যে আছে, এটা বাথের মধ্যে আছে, এইচটাকে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টে রেসপেক্ট করছি, আর এটা হলো ক্যালসিয়াম অক্সাইডের অক্সিজেন। সো ইন্ডেক্স অফ ডিসালফারাইজেশন যেটা, সো ডিসালফারাইজেশন কোথায় হলো এইটা আর এইটা, সো এই দুইটা রেশিওটা হলো ইন্ডেক্স অফ ডিসালফারাইজেশন, এবং সেটা সমান সমান আসতেছে হলো K FS, এটা উপরে থাকতেছে অক্সিজেন নিচে থাকতেছে। তো এই K ভ্যালুটা চেঞ্জ করার জন্য K ভ্যালুটার উপরে এফেক্ট হলো N ক্যালসিয়াম মানে হলো মোল ফ্র্যাকশন অফ ক্যালসিয়াম। ঠিক আছে, আয়নিক ফ্র্যাকশনে ধরা হচ্ছে। তো এই K ভ্যালু বাড়ে কখন, একটু আগে ব্যাক করি, দেখো তাহলে এটা যদি বাড়তে হয় তাহলে K ভ্যালু বাড়তে হবে, তাই তো? K ভ্যালু বাড়ার জন্য এখানে এই বাকি সবই নেগেটিভ, এই তিনটাই নেগেটিভ, একটাই শুধু পজিটিভ। তার মানে বাথের মধ্যে যত বেশি, স্ল্যাগের মধ্যে যত বেশি সোডিয়াম থাকবে তত ইফেক্টিভ হবে সালফার রিমুভালের জন্য। আর তার নেক্সট বেস্ট যেটা সেটা হলো 1.4, স্লাইটলি নেগেটিভ, আর এগুলা সবই হাইলি নেগেটিভ। ঠিক আছে, সো যদি আগের মতো সোডিয়াম যেহেতু আমরা দিতে পারি না, সুতরাং ক্যালসিয়াম তার নেক্সট বেস্ট থিং। সোডিয়ামের এফেক্টিভনেস 1000 লেভেলে, ক্যালসিয়াম হলো 1, অন্যগুলো অনেক কম। সো ম্যাগনেসিয়াম যদিও আমরা দেই, ম্যাগনেসিয়াম ফসফরাস রিমুভালের জন্য ক্যালসিয়ামের কাছাকাছি, কিন্তু সালফার রিমুভালের জন্য ক্যালসিয়াম ভেরি হাই
effectiveness compared to magnesium. ঠিক আছে, সোডিয়ামের কথা বলেছি। Iron as a basic oxide may be used, but it will increase oxygen potential and okay. Iron oxide এখন দেখো খেয়াল করো, ক্যালসিয়াম হলো 1, আয়রন 3.32, so 30% effectiveness of calcium. তাহলে আয়রন অক্সাইড যদি বাতে বাড়ায় দেয় তাহলে পরে সালফার রিমুভাল হয় কিনা, ঠিক আছে, কে বাড়ে, কিন্তু খেয়াল করো আমাদের ফর্মুলা যেটা ছিল আমাদের অক্সিজেন হলো নিচে, কারণ অক্সিজেন যদি বেড়ে যায় এই ভ্যালুটা কমে যাবে। সুতরাং যদিও আমরা আয়রন অক্সাইড দিয়ে কে ভ্যালুটা বাড়াতে পারি, কিন্তু উল্টা আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, অক্সিজেন বেড়ে গেলে পরে তখন কমে যাবে, ঠিক আছে। তো তাহলে পরে মোস্ট কমন ডিসালফারাইজেশন, সেই জন্য আমরা যেটা করি সেটা হলো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, যদিও ইফেক্টিভনেস অনেক কম। So that is oxidation of sulfur in the ladle carried out using synthetic slag with a high activity of calcium oxide and no FeO. So তার মানে আমরা যে synthetic slag fluxing agent যেটা ইউজ করি to form slag, সেটার মধ্যে থাকে ক্যালসিয়াম অক্সাইড বেশি এবং এনশিওর করা হয় আয়রন অক্সাইড যেন না থাকে। আয়রন অক্সাইড থাকলে পরে বাতের মধ্যে স্ল্যাগের মধ্যে অক্সিজেন কমে বেড়ে যাবে। অ্যালুমিনা ক্যালসিয়াম ফ্লোরাইড অ্যাডেড টু রিডিউস দ্য মেল্টিং পয়েন্ট, সো এগুলা হলো ফ্লুইডিটি বাড়ানোর জন্য করা হয়। Desulfurization by synthetic slag gives satisfactory result provided that all slags in the end of the melting containing high FeO must be removed. So তাহলে পরে আমরা সালফার রিমুভালের জন্য দুইটা কন্ডিশন বললাম, একটা হলো বাতের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, আরেকটা হলো যদি বাতটাকে রিঅ্যাকশন আমরা না করাই বা বাতে যদি এটা যদি ইগনোর করি, অথবা সেকেন্ড টাইমে যদি করতে চাই তাহলে আমরা ল্যাডেলেও করতে পারি। যদি ল্যাডেলে করতে গেলে এনশিওর করতে হবে যে সিনথেটিক স্ল্যাগ যেটা দিচ্ছি সেটার মধ্যে যেন এফিও না থাকে, এবং ইউজুয়ালি আমরা ফার্স্ট স্ল্যাগ যেটা তৈরি করা হয় সেটাকে সরিয়ে ফেলা হয়, কারণ স্ল্যাগের মধ্যে এফিও পরিমাণ বেশি থাকে। যতই আমরা অক্সিডেশন প্রসেস করি এফিও পরিমাণ বাড়তে থাকে, যার কারণে ওটাকে তোমার সরিয়ে ফেলে নতুন স্ল্যাগ তৈরি করতে হয়। সো সালফার রিমুভালের জন্য মানে স্ল্যাগ অফ ইজ এসেনশিয়াল। A lead cover also prevent oxygen from entering into the slag. As a result, FeO পরিমাণ can be reduced. To increase slag metal contact surface, pouring from a large height, উপর থেকে ল্যাডারে ফেলা, সেটাও একটা কমন ওয়ে। Blowing inert gas agitation করার জন্য। So all these enhance the kinetics process. If synthetic slag cannot be used, a mixture of solid calcium oxide and calcium fluoride can be used in the ladle before tapping. ঠিক আছে। Too large addition can lower liquid temperature, যেহেতু আমরা সলিড দিচ্ছি, so temperature can be decreased. Addition of deoxidizer to metal decreases oxygen, decreases iron oxide, enhance sulfur removal. ঠিক আছে, so deoxidation process enhance sulfur removal. তো তাহলে according to this formula, sulfur removal এর কন্ডিশন তাহলে কি দাঁড়ালো? এক নাম্বার হলো হাই কে লাগবে, and high K favored by high temperature. আমরা ইকুয়েশন একটু আগে মনে হয় আগে দেখছি না, তো পরে দেখবো। ওকে, সো কে বাড়ে টেম্পারেচার বাড়ার সাথে সাথে, সো আমাদের হাই কে লাগবে, টেম্পারেচার হাই হবে। সো ক্লিয়ারলি ফসফরাসের সাথে সালফারের তফাৎটা বোঝা যাচ্ছে, ফসফরাস আগে রিমুভ হয় লো টেম্পারেচারে, সালফার পরে রিমুভ হয় হাই টেম্পারেচারে। হাই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ সালফার ইন মেটাল, সো মেটালের মধ্যে সালফার অ্যাক্টিভিটি কম থাকতে হবে, সো এই পুরাটা বেড়ে যাবে। So calcium, silicon, phosphorus increase activity. So hot liquid is better for sulfur removal than molten steel. ঠিক আছে, সেখানে কি দাঁড়ালো, কি হলো ব্যাপারটা? সালফার, সিলিকন, কার্বন, ফসফরাস increases Fs. So Fs increase করা মানে এগুলো রিমুভ করা। তো এই জিনিসগুলা কোথায় হয়, কোথায় থাকে বেশি? কম্পেয়ার করো, লিকুইড পিগারে বেশি থাকে না মোল্টেন স্টিলে বেশি থাকে? স্টিলের মধ্যে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ অলরেডি কম থাকে, যার কারণে এফএসটা কম। অন দ্য আদার হ্যান্ড পিগারন দিয়ে যদি করো প্রাইমারি প্রসেসের মধ্যে কার্বন, সিলিকন, ফসফরাস বেশি থাকে, এটা বেশি থাকা মানে এটা পরিমাণ বেড়ে যাওয়া, এটা বেড়ে যাওয়া। সো যার কারণে প্রাইমারি ফার্মিং প্রসেসে ডিসালফারেশন মোর এফিশিয়েন্ট কম্পেয়ার টু সেকেন্ডারি ফার্মিং প্রসেস, যেখানে স্টিল স্ক্র্যাপ ইউজ করা হয়। হাই অ্যাক্টিভিটি অফ ক্যালসিয়াম অক্সাইড, এটা স্ল্যাগের মধ্যে যদি ক্যালসিয়াম অক্সাইড বেশি থাকে তাহলে পরে এই রেশিওটা বেড়ে যাবে। লো অ্যাক্টিভিটি অফ এফইও, এটা কম থাকতে হবে, তাহলে পরে এটা বেড়ে যাবে। সো দিস আর দ্য ফোর কন্ডিশনস using which desulfurization can be prevented, desulfurization can be increased.
ইফেক্ট অফ স্ল্যাগ কম্পোজিশনের মধ্যে খেয়াল করতে হবে যে অ্যাসিড স্ল্যাগের মধ্যে অক্সিজেন এটা কোথা থেকে আসছে, এটা ক্যালসিয়াম অক্সাইড থেকে আসতেছে। সো স্ল্যাগ যদি অ্যাসিডিক হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড বা এই পরিমাণ 0, এন্ড এটা যদি 0 হয় অ্যাকর্ডিং টু ফর্মুলা এটা 0। তার মানে খেয়াল করতে হবে অল অ্যাসিড প্রসেস ক্যানট রিমুভ সালফার। সো অ্যাসিড প্রসেসের মধ্যে সালফার কখনোই রিমুভ হয় না। স্ল্যাগ মাস্ট বি বেসিক। ইনক্রিজিং স্ল্যাগ বেসিসিটি, এটা বেসিসিটি বেড়ে যাওয়া মানে এটা বেড়ে যাওয়া, সো এটা রিমুভাল বেড়ে যায়। লোয়ারিং অক্সিজেন কন্টেন্ট ইনক্রিজেস, এটা একটু আগে আমি দেখলাম। সো তার মানে স্ল্যাগ কম্পোজিশনের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড বেশি থাকতে হবে, সো হাই বেসিক স্ল্যাগ হতে হবে, এন্ড এফইউ পরিমাণ কমে যেতে হবে। সো তার মানে স্ল্যাগ হতে হবে রিডিউসিং। ফসফরাসের সাথে তাহলে শর্ত তফাৎ চেঞ্জটা কি হচ্ছে, ফসফরাসের মধ্যে বেসিক স্ল্যাগ বাট অক্সিডাইজিং স্ল্যাগ। On the other hand, sulfur removal বেলায় basic slag but reducing, কারণ অক্সিজেন কন্টেন্ট কম থাকবে। ওকে, স্টিল মেকিং ইন ওপেন হার্ট এন্ড অক্সিজেন কনভার্টার আমরা যদি বিওএস এর সাথে কম্পেয়ার করি, স্টিল মেকিং ক্যারিড আউট ইন অক্সিডাইজিং কন্ডিশন এক্সেপ্ট রিডিউসিং স্ল্যাগ ইলেকট্রিক আর্ক ফার্নেসে, তাহলে ওপেন হার্ট ফার্নেসটা ওপেন থাকে, ওপেন থাকা মানে অক্সিজেন অ্যাভেলেবল আছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, এবং অক্সিজেন কনভার্টার মানে অক্সিজেন ব্লো করা হচ্ছে কন্টিনিউয়াসলি। তো এপিও পরিমাণ বেশি থাকবে দুইটা ক্ষেত্রেই, এবং যেহেতু এপিও পরিমাণ বেশি থাকে যার কারণে ডিসালফারেশন ইজ ভেরি লো, ঠিক আছে। সো ব্লাস্ট ফার্নেসে যেটা রিডিউসিং অ্যাটমসফিয়ার সেখানে সালফার রিমুভাল ইজ ভেরি হাই, 50 থেকে 18 আমাদের ইন্ডেক্স অফ ডিফারেন্স ভ্যালু যেটা দেখেছিলাম। অন দ্য আদার হ্যান্ড বেসিক স্টিল মেকিং প্রসেসে 5 থেকে 10। সুতরাং আনলেস তুমি সেকেন্ড স্ল্যাগ প্রডিউস না করো উইথ হাই কার্বন ক্যালসিয়াম অক্সাইড এন্ড লো ফসফর এপিও কন্টেন্ট, তোমার এই প্রাইমারি ফর্মিং প্রসেস যেগুলো আছে সেখানেও তোমার সালফার রিমুভাল করা ডিফিকাল্ট, ঠিক আছে, যদি তুমি সেকেন্ড স্ল্যাগ তৈরি না করো। সালফারের জন্য স্পেশাল স্ল্যাগ যদি তৈরি না করো, আগেরটা ফেলে দিয়ে তারপরে তোমার অনলি অ্যাবাউট 5 থেকে 10 ইন্ডেক্স অফ ডিফসফোরেশন, সো ফসফরাস সালফার রিমুভাল তখন আর হয় না। এফিশিয়েন্ট স্টিয়ারিং, ওকে, এটা তো জেনারেল কথা, অ্যাক্টিভিটি কি বলে কাইনেটিক্স বেড়ে যাওয়া, রিঅ্যাকশন এনহান্স করা। সো এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে। সো এটা হলো আয়রন অক্সাইডের পরিমাণ, আয়রন অক্সাইড যত বেড়ে যাচ্ছে তত কমে যাচ্ছে, খেয়াল করো, ঠিক আছে। আর এখানে ওপেন হার্টের মধ্যে একটা আরেকটা বেসিসিটি যদি বাড়ে, বেসিসিটি বাড়া মানে ডিফসফোরেশন তত বেড়ে যায়। এই জায়গাটার মধ্যে সাধারণত ডিঅক্সিডাইজার ইউজ করা হয়, ডিঅক্সিডাইজার ইউজ করলে পরে এখানে শেষের দিকে যে ওপেন হার্টে একটু বেড়ে যায়। স্ল্যাগ বেসিসের সাথে সম্পর্ক এখানে দেখানো হয়েছে। তো আমাদের ডিসালফারেশনের জন্য তাহলে আমরা কন্ডিশন যেগুলো পেলাম সেটা হলো হাই অ্যাক্টিভিটি অফ ক্যালসিয়াম অক্সাইড স্ল্যাগে থাকতে হবে, লো অ্যাক্টিভিটি অফ ইউএন স্ল্যাগে থাকতে হবে, লো অ্যাক্টিভিটি অফ অক্সিজেন ইন মেটালে থাকতে হবে, লো অ্যাক্টিভিটি অফ সালফার ইন দ্য স্ল্যাগে থাকতে হবে, হাই টেম্পারেচার হবে, এবং লার্জ কন্টাক্ট সারফেস এরিয়া যাতে করে করা যায়, এজিটেশন করতে হয়। তো এগুলো তাহলে আমরা প্র্যাকটিস কি করে থাকি, সেটা হলো অ্যাডিশন অফ লাইম অথবা লাইমস্টোন আমরা দেই যাতে করে ক্যালসিয়াম অক্সাইড বেড়ে যায়, এবং এই জন্য আমরা সামটাইমস সেকেন্ডারি মানে সেকেন্ড স্ল্যাগও তৈরি করি। অ্যাডিশন সাবস্টেন্স অফ লো স্ল্যাগ ভিসকসিটি, সো রিঅ্যাকশন কাইনেটিক্স এনহান্স করার জন্য আমরা এই ধরনের ফ্লাক্সিংয়ের জন্য আমরা অ্যাড করি। রিনিউয়াল অফ স্ল্যাগ, ওকে, এটা আমরা বারবার বলতেছি। সো প্রথম স্ল্যাগটা সরিয়ে ফেলা, প্রথম স্ল্যাগ যেখানে এফিও পরিমাণ অনেক বেশি আছে সেটা সরিয়ে ফেলে নতুন স্ল্যাগ যেখানে ক্যালসিয়াম অক্সাইড বেশি থাকবে, এট দ্য সেম টাইম এফিও অলমোস্ট জিরো থাকবে। ডিউরিং হিট when metal has highest temperature, সো শেষের দিকে জানিয়ে সাধারণত সালফার রিমুভ করা হয়। তো হাই টেম্পারেচারে কার্বন প্লাস এফিও টেক্স প্লেস ভিগোরাসলি, যার ফলে বাবলিং হচ্ছে, সেটাও তোমার ট্রিট করে। ট্রিটমেন্ট ইন লেডেল, ঠিক আছে, উইথ লিকুইড আর সলিড সেন্সিটিভ স্ল্যাগ কন্টেনিং হাই ক্যালসিয়াম অক্সাইড লো। সো আমাদের দেশে যেটা করা হয়, মনে করো আবুল খায়ের, বিএসআরএম বা যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিতে তোমার সেকেন্ডারি রিফাইনিং, ল্যাডেল রিফাইনিং এর ফ্যাসিলিটি আছে এবং তারা সাধারণত এই 5 নম্বর স্টেজটা ইউজ করে। তার মানে ওখানে একটা সিনথেটিক স্ল্যাগ, সেকেন্ড স্ল্যাগ তৈরি করে এবং এইটার মাধ্যমে সালফার রিমুভালটা ক্যারি আউট করে। আদারওয়াইজ আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে এগুলো কিছুই পসিবল না। ইউজ অফ রেয়ার আর্থ এলিমেন্ট, ক্যালসিয়াম, সেরিয়াম, ল্যান্থেনিয়াম, সেরিয়াম, এগুলো ফর ডিসালফারেশনস, নট সোডিয়াম, যদিও এটা ওকে
পসিবল মাঝে মাঝে করা হয়। when making steel very low in sulfur, low sulfur charge করতে হবে, এনশিওর করতে হবে, highly basic slag always maintain করতে হবে, and calcium carbonate other alloy element containing calcium, even pure calcium sometimes increase করা হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের কথাবার্তা। আমরা যদি শেষ করি, তো আমরা যদি রিভিউটা করি, আমরা আজকে দেখতে চেয়েছি সেটা হলো যে স্টিল মেকিং প্রসেসে কি করে ফসফরাস এবং সালফার ইউজ করে, এবং এটার জন্য আমরা যে শর্তগুলো দেখেছি, ফসফরাসের শর্ত, সালফারের শর্তটা যদি আগে বলি, তাহলে আমরা বলেছি যে স্ল্যাগ হাইলি বেসিক হতে হবে যাতে করে P2O5 এর অ্যাক্টিভিটি স্ল্যাগের মধ্যে কম থাকে। আরেকটা হলো যে অক্সিজেনের পরিমাণ বেশি থাকতে হবে, সুতরাং APO এর পরিমাণ যেন বেশি থাকে। সো এই দুটো এনশিওর করতে হবে। টেম্পারেচার যেন কম থাকে, তাহলে কি ভ্যালুটা বেশি হবে। সো এই বেসিক এই তিনটে শর্ত, এবং তিনটে শর্তের উপর বেস করেই সাধারণত নেসেসারি অ্যাকশন নেওয়া। অন দ্য আদার হ্যান্ড সালফারের বেলায় আমরা দেখেছি সালফার একটু মোদি ডিফারেন্ট, সেটা হলো যে আমাদের হাই অ্যাক্টিভিটি অফ ক্যালসিয়াম অক্সাইড লাগবে ইন দ্য স্ল্যাগ, এন্ড উল্টা যেটা সেটা হলো এফিও পরিমাণ কম থাকতে হবে। এফিও পরিমাণ কম থাকা মানে অক্সিজেনের পরিমাণ কম থাকা, তাহলে করে রিঅ্যাকশন ক্যারি করবে। সো সালফার রিমুভালের জন্য highly basic slag and highly reducing slag is essential, and at the same time high temperature is essential. High temperature থাকতে পারে K বেড়ে যায়, এবং K বেড়ে যাওয়া মানে হলো ইন্ডেক্স অফ রিসালফারেশন, সরি ডিসালফারেশন ইজ হেল্পফুল। রিসালফারেশন হয় না, আমরা একটু আগে বললাম যে সাধারণত এলিমেন্টাল সালফার থেকে কখনো গ্যাসিয়াস সালফারে ট্রান্সফার হয় না বিকজ অফ হাইলি, কিন্তু আমরা ফসফরাসের বেলা দেখেছি যে এটা ঘটতে পারে। তো এই হলো আজকের আমাদের আজকের ক্লাস। এনি কোশ্চেনস? স্যার আমাদের সেকেন্ড সিরিজটা আর কি কতটুকু সিলেবাসের হবে? এই যে চ্যাপ্টার আমরা যেটা শেষ করলাম কেমিক্যাল রিঅ্যাকশনস, তার উপরে। ঠিক আছে, সো খুব সময় মনে হয় 3টা লেকচার করলাম। একটা হলো ফার্স্ট লেকচার ছিল অ্যাটমসফিয়ার প্লাস কার্বন, 2 নম্বর লেকচার ছিল সিলিকন অ্যাটমসফিয়ার আয়রন সিলিকন ম্যাঙ্গানিজ, এবং 3 নম্বর লেকচার হলো সালফার ফসফরাস। তো এই 3টা লেকচারের উপর বেস করে সিটি হবে। এখন বলবো না পরে বলবা? স্যার ডেটটা একটু পরে দিই, মানে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট কি জমে গেছে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খেয়াল করো আমরা 3টা ক্লাস টেস্ট নেব, তো সেই হিসাবে নিজেরা রিয়ান্স করো। ওকে, তাহলে আজকে শেষ করি।